আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকে কারাগারে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, সেই প্রশ্ন সামনে এসেছে। কিন্তু দলটির শীর্ষ নেতৃত্ব অনমনীয়, তাদের মধ্যে অনুশোচনা নেই। শেখ পরিবারের সদস্য সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে আয়েশে থাকলেও দেশে ভালো নেই দলটির তৃণমূলের নেতাকর্মীরা। পলাতক নেতাদের উস্কানিতে রাজপথে নামাতে গিয়ে প্রতিনিয়তই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে অনেকটা নিরীহ গোছের এসব কর্মীকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হবার পাশাপাশি সাধারণ জনগণেরও রোষানলে পড়ছেন তারা। শেখ হাসিনা সহ বিদেশে পলাতক নেতাদের কথিত বার্তায় আন্দোলন করতে গিয়ে পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। ঝুঁকিতে ফেলছেন তাদের পরিবারকেও। অবশ্য বিদেশে অবস্থানরত নেতাদের হাক ডাকে দেশে আত্মগোপনে থাকা এসব নেতাকর্মী মাঠে নেমেও কোনো অবস্থান তৈরি করতে পারছেন না। এতে মনোবল হারিয়ে দিন দিন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তারা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের পর গত 2 দিনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রীর যেই মনোভাব জানা যাচ্ছে, তা হল আগামী নির্বাচনে যাতে দলটিকে অন্তর্ভুক্ত করে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার চেষ্টা করা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মনে করেন বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা। আর সেটা সম্ভব না হলে ত্রয়োদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হতে পারে সেই চেষ্টা করবে দলটি। তবে এসব চেষ্টা ব্যর্থ হলে কি হবে সে বিষয়ে কোনো ধারণা নেই নেতাদের। এমনকি অতীত ভুলের বিষয়ে ক্ষমা চাওয়া কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিবাদ মেটানোর কোনো চেষ্টাও নেই তাদের। দলটির ভেতরে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের আকাঙ্ক্ষা আছে। বিদেশে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অতীতের ভুল স্বীকার করা এবং দল পরিশুদ্ধির বিষয়ে পরামর্শ রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পেছনে বিদেশি শক্তির হাত থাকার কথা শুরু থেকে বলে আসছিলেন শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি ভারতভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ 18-এ দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তার সরকার পতনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না। এটা শেখ হাসিনার ভুল স্বীকার বা পরিশুদ্ধির পথে হাঁটার উদাহরণ কিনা তা সময় বলে দেবে। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার পর গত বছরের 8 অগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শত্রুতাপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে এই সরকারের সঙ্গে আওয়ামী লীগের স্বাভাবিক সম্পর্ক হবার সম্ভাবনা দেখছেন না দলটির নেতারা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য ঝটিকা মিছিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে অনলাইনে ডাক দেওয়া লকডাউন শাটডাউন কর্মসূচির আড়ালে চোরাকোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে আওয়ামী লীগ। তৃণমূলের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এসব কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে নিয়মিত অনলাইনে বক্তৃতা বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রে বসবাসরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কেন্দ্রীয় নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে 78 বছর বয়সী শেখ হাসিনার রাজনীতিতে কার্যকরভাবে ফিরে আসার সম্ভাবনা কম। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর যেই সরকার আসবে, ওই সরকারের আচরণের ওপর আওয়ামী লীগের এবং তাদের নেতৃত্বের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। ফলে তাদের অপেক্ষা করা ছাড়া আর বিকল্প নেই। আওয়ামী লীগের সূত্র এবং বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের ফিরে আসার 2টি পথ খোলা আছে। প্রথমত, যেভাবে তারা বিদায় হয়েছে সেভাবে যদি আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে পারে, যা প্রায় অসম্ভব বলেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই। কারণ দলীয় প্রধান সহ কেন্দ্রীয় নেতারা বিদেশে পলাতক। দেশে যারা ছিলেন তাদের প্রায় সবাই কারাগারে। কেন্দ্রীয় নেতাদের বাইরে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাউকে প্রকাশ্যে দেখা যায় না। মাঝে মধ্যে ঝটিকা মিছিল করেন কেবল নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তরুণ নেতাকর্মীরা।
পলাতক নেতাদের মধ্যে দ্বন্দ্ব আগের চেয়ে আরও বেড়েছে। বিশেষ করে কলকাতায় থাকা নেতারা দলীয় সরকারের পতন ও দলের বর্তমান অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন। দেশে থাকা তৃণমূলের নেতাকর্মীদের মাঠে নামাতে যে টাকা দরকার তা কারা দেবেন সেটা নিয়েও বিভেদ আছে। ফলে আওয়ামী লীগ দ্রুত সংগঠিত হয়ে কিছু করে ফেলবে তা বিশ্বাস করছেন না দলের নেতারাই। দলটির ফিরে আসার অপর যে পথ দেখছেন বিশ্লেষকরা সেটা হচ্ছে ভুল স্বীকার করে ও ক্ষমা চেয়ে জনগণের কাছে আরেকবার সুযোগ প্রার্থনা করা। এখন পর্যন্ত সেই চিন্তা বা ইচ্ছা আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেই বলেই জানা গেছে। দলটির নেতাদের ভাষ্য, দোষ স্বীকার করার অর্থ হচ্ছে শেখ হাসিনা এবং দলটির নেতারা যে ছাত্র জনতাকে হত্যা করেছেন সেটা স্বীকার করে নেওয়া। এজন্যই তারা দোষ স্বীকার করতে রাজি নন। আওয়ামী লীগের নেতাদের অনেকে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় খুবই অর্থবহ। যতই অবৈধ রায় বলা হোক না কেন তা বদলাতে হলে ক্ষমতায় আসতে হবে, আর তা কত বছর পরে সেটা সম্ভব তা কেউ জানে না। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকারের লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে ১,৪০০-র মতো ছাত্র জনতা হত্যার তথ্য এসেছে। ৩০,০০০-এর মতো মানুষ আহত, যাদের অনেকেই চোখ হারিয়েছেন, হাত পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব আহত নিহত পরিবারের সদস্যদেরও ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের ওপর। গণ অভ্যুত্থানে হতাহতদের দাগ মুছে যাবে এটা মনে করার কারণ নেই। অভ্যুত্থানে আহত নিহতের পরিবার আওয়ামী লীগের ফিরে আসা চাইবে না। ফলে সরকারের পক্ষে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ বর্তমান সরকারের প্রতি বরাবরই শত্রুভাবাপন্ন, তাই সরকারও তাদের কোনো ছাড় দেবে না। বড়জোর আওয়ামী লীগের কিছু লোক স্বতন্ত্র বা অন্য দলের হয়ে ভোট করতে চাইলে তাতে হয়তো বাধা দেওয়া হবে না। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ঘোর বিরোধী। তাদের শক্তি এখন যাই থাকুক না কেন, সরকার তাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে থাকে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দীর্ঘ ১৫.৫ বছর আওয়ামী লীগের হাতে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ও জামায়াতের সূত্র বলছে, ভোটের মাঠে যতই কৌশলী করা হোক না কেন, ক্ষমতায় গেলে এই দুই দলের কেউই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে না। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ একেবারে শত্রু মনে করে। অন্য কেউ ক্ষমতায় এলে অন্তত কারাগারে থাকা নেতাকর্মীদের জামিন পাওয়া সহজ হতে পারে, আর নেতাকর্মীরা জামিন পেলে ধীরে ধীরে সংগঠিত হবার সুযোগ পাবেন। সরকার পতনের পর ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের একটা বড় অংশই ভারতে আশ্রয় নেন। গত ১.৫ বছরে ভারতে অবস্থানকালে পালিয়ে থাকা এসব নেতাকর্মীকে বড় কোনো বিপদে পড়তে হয়নি। ভারতের এই সহযোগিতামূলক মনোভাব থেকে তারা ধরেই নিয়েছিলেন যে প্রতিবেশী প্রভাবশালী এই দেশ তাদের দেশে ফিরতে সহায়তা করবে। এই বার্তা দেশে থাকা তৃণমূলের নেতাকর্মীদেরও দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরেও আশা দেখেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ধীরে ধীরে সেই আশায় ভাটা পড়েছে। তবে এখনও দলটির অনেকে ভারতসহ বিদেশি শক্তিকে ত্রাতা হিসেবে দেখেন। গণ অভ্যুত্থানে পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তা বাহিনীর ওপর ক্ষুব্ধ ছিলেন। অনলাইন মাধ্যমে নানা ধরনের বিষোদ্গার করেন। অনেক কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সামরিক বাহিনীকে দায়ী করে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। কিন্তু শেষ পর্যন্ত হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দলের নেতাকর্মীরা ভেঙে পড়েছেন। অনেকে মনে করেন আওয়ামী লীগের পরিণতি ধীরে ধীরে মুসলিম লীগের মতো হতে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।